আর এই ভারতীয় জনতা পার্টির এমএলএ টি রাজা তেলেঙ্গানার এ যখন এইভাবে মঞ্চ করে বলছে যে মোদি সাহেবের কাছে আমার অনুরোধ রইল 15 মিনিটের জন্য বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক, দেখুন আমরা গিয়ে কি করতে পারি। আমি জানি না যে টি রাজা উনি কেমন সংবিধানকে শপথ নিয়েছেন, উনাকে কিভাবে মানুষ ইলেক্ট করেছেন। উনি একজন এমএলএ হয়ে একজন সাধারণ কি বলবো সাধারণ জনগণের একজন প্রতিনিধি হয়ে তেলেঙ্গানা, তার মুখে এই যে বাজে বাজে ভাষা, বাংলাদেশকে কেন্দ্র করে যিনি বড় বড় লম্বা লম্বা চৌড়া চৌড়া গল্প দিচ্ছে, দিন রাত 24 ঘন্টা উঠতে বসতে খেতে ঘুমোতে এক করে দিচ্ছে, আর এতটা সহানুভূতি দেখাচ্ছে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে, তো সবাই ভাবছে যে সত্যিই তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এতটা বাংলাদেশের হিন্দুদের জন্য ভাবে। আমি বাংলাদেশের হিন্দুদেরকে করজোড়ে একটাই অনুরোধ করব যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলবে, আপনাদেরকে বলবে যে আপনাদের পাশে আমরা আছি, কোনো টেনশন করবেন না, আপনাদের জন্য ভারতের মাটিতে জায়গা রয়েছে, আপনাদেরকে আমরা জায়গা দেব। এই শুভেন্দু অধিকারীর পাল্লায় কিন্তু পড়বেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতীয় এক হিন্দু বোনের বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। স্বপ্না ভাদুরী, এক প্রতিবাদী কণ্ঠ, এক প্রতিবাদী নাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি ভারত থেকে বাংলাদেশকে নিয়ে যে মিথ্যা অপতথ্য প্রচার করা হচ্ছে, একের পর এক ভারতীয়রা বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেই বিষয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে নরেন্দ্র মোদীকে কঠিনভাবে ধোলাই করেছে স্বপ্না ভাদুরী, আমাদের সেই হিন্দু বোন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এই স্বপ্না ভাদুরী নামের এই হিন্দু বোনটি দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে আসছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা মানুষ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সকলের একটাই পরিচয়, সবার উপরে আমরা সবাই মানুষ। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি স্বপ্না ভাদুরী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেটা আবারও প্রমাণ করলো তিনি, যেখানে পুরো ভারতবাসী বাংলাদেশ বিরোধী, বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপতথ্য প্রচার করছে, বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছে, বাংলাদেশের বিপক্ষে কথা বলছে, সেই জায়গায় কাউন্টার দিচ্ছে স্বপ্না ভাদুরী। স্বপ্না ভাদুরী আমাদের এই হিন্দু বোনটি বলেছে, সম্প্রতি শুভেন্দু অধিকারী নামের এক বিজেপি নেতা, তিনি বাংলাদেশকে নিয়ে যে কটাক্ষ করে কথা বলছে যে আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে নাকি হামলা করা হচ্ছে বাংলাদেশে ইত্যাদি কথা বলছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই শুভেন্দু অধিকারীকেও কঠিন ধোলাই দিয়েছে স্বপ্না ভাদুরী এই হিন্দু বোনটি। স্বপ্না ভাদুরী সেই হিন্দু বোনের আমরা সেই বক্তব্যটা শুনব, তিনি কি বললেন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে, আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। প্রায় সময় দেখেছি যে কোনো মুসলিম ধর্মের মানুষ যদি রাস্তায় নামাজ আদায় করে, তার নামে কিন্তু ভারতীয় জনতা পার্টির যেসব রাজ্যগুলো রয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলো, বিশেষ করে এমপি এবং ইউপি, এই দুটো স্টেটে কিন্তু বেশিরভাগ আমরা দেখেছি সেই সব মুসলিম ধর্মের মানুষকে তাদের নামে নানা রকম কেস কিন্তু দিয়ে তাদেরকে থানায় ঢুকিয়ে দেওয়া হয়, অ্যারেস্ট করা হয়। আর এই ভারতীয় জনতা পার্টির এমএলএ টি রাজা তেলেঙ্গানার এ যখন এইভাবে মঞ্চ করে বলছে যে মোদি সাহেবের কাছে এবং অমিত সাহেবের কাছে এবং রাজনাথ সিং সাহেবের কাছে তিনটে আমার অনুরোধ রইল, 15 মিনিটের জন্য বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক, দেখুন আমরা গিয়ে কি করতে পারি। আর দ্বিতীয় প্রশ্ন আর একটা মোদি সাহেবদের কাছে বলেছেন যে 15 মিনিটের জন্য ভারতবর্ষে আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক, বজরং দলের কারিগরটা কি করে দেখে নেবেন যারা অনুপ্রবেশকারী এসছে ভারতের মাটিতে বাংলাদেশ থেকে। আর তৃতীয় প্রশ্ন বলেছে যে বাংলার মাটিতে পুলিশ প্রশাসনকে 15 মিনিটের জন্য হাঁটিয়ে দেওয়া হোক, আমরা 15 মিনিটের মধ্যে এক একটাকে শির কেটে মাথা কেটে ভারত মায়ের চরণে আমরা দেব। কাদের কথা বলেছে? বাংলাদেশ থেকে নাকি যেসব আতঙ্কবাদী এসছে বাংলার মাটিতে। আমি জানি না যে টি রাজা উনি কেমন সংবিধানকে শপথ নিয়েছেন, উনাকে কিভাবে মানুষ ইলেক্ট করেছেন। উনি একজন এমএলএ হয়ে একজন সাধারণ কি বলবো সাধারণ জনগণের একজন প্রতিনিধি হয়ে, যাকে মানুষ বিশ্বাস করে ভরসা করে ভোট দিয়েছিলেন, যাকে ইলেক্ট করে এমএলএর গদিতে করে দিয়েছেন, গদিতে বসার সুযোগ। আর সেই টি রাজা ভারতীয় জনতা পার্টির এমএলএ তেলেঙ্গানা, তার মুখে এই যে বাজে বাজে ভাষা, এই যে বাজে বাজে মন্তব্য একটা সম্প্রদায়ের প্রতি, যে বর্ডার
হস্তক্ষেপ না করে আমরা 15 মিনিটের মধ্যে একটার মাথা কেটে ভারত মায়ের চরণে দেব। কাদের কথা বলেছে? মানে বাংলাদেশ থেকে নাকি আতঙ্কবাদী আমাদের বাংলা মানে পশ্চিমবাংলার মাটিতে এসে রয়েছে, তাদের কথা বলেছে। তো আমি একটা কথাই বলতে চাই যে আমরা যেটা জানি যে ভারতের যেটা রুলস অফ ল, আইনের যে বিধান, সংবিধান, কানুন, এইগুলো তো প্রত্যেকটা মানুষের জন্য সমান। তাহলে আজকে ভারতীয় জনতা পার্টির এমএলএ তেলেঙ্গানা টি রাজা এই যে বাজে বাজে মন্তব্য করছে মঞ্চ করে, তার এগেনস্টে কেন কোনো প্রতিবাদ হচ্ছে না? তার এগেনস্টে কেন প্রোটেস্ট করা হচ্ছে না? তাকে মানে তার নামে কেস হচ্ছে না? তাকে পুলিশ প্রশাসন কেন অ্যারেস্ট করছে না? তেলেঙ্গানার পুলিশ প্রশাসন কি হাতে চুরি পরে বসে আছে, না ঘুমের ওষুধ খেয়ে জানলা দরজা বন্ধ করে সেন্সলেস হয়ে ঘুমিয়ে আছে? জবাব চাই ভারতবাসী, কারণ এই ভারতবাসের মাটি একতার মাটি, সম্প্রীতির মাটি, ঐক্যতার মাটি, ভালোবাসার মাটি, মিলন বন্ধনের মাটি। এই ভারতবর্ষের মাটিতে সর্বধর্মের মানুষ বাস করে। কিন্তু যদি কেউ অন্যায় করে তার জন্য কিন্তু আইন 100% তার কিন্তু আইনের আওতায় এনে তাকে সঠিক কিন্তু সাজা দিতে পারে। কিন্তু এইভাবে ভড়কাও ভাষণ যারা দিচ্ছে তাদের জন্য কোনো আইন নেই, তাদের জন্য কোনো প্রশাসন নেই, তাদের জন্য কোনো রকম ভাবে কেস ফাইল হয় না থানাতে। কারণ তাদের একটাই অ্যাডভান্টেজ, তারা ভারতীয় জনতা পার্টির এমএলএ। তাদের আরেকটা অ্যাডভান্টেজ, তারা জয় শ্রীরামের নাম নাই। তাদের আরেকটা অ্যাডভান্টেজ, তারা সবসময় যেন বলে যে मोदी जी, अमित शाह जी, कोई टेंशन नहीं है, हम लोग तो है, कुछ भी करने के लिए हम लोग तैयार है। কিন্তু আমি একটাই কথা বলবো অনুরোধ করে তেলেঙ্গানার পুলিশ প্রশাসনের কাছে, যে হাতে চুরিগুলো খুলে ঘুমের থেকে উঠে একটা কথাই মনে করুন, যখন আপনি চাকরিতে জয়েন করেছেন ভারত মায়ের এই মাটিতে, মানুষের সুরক্ষার জন্য, সমাজের সুরক্ষার জন্য, রাজ্যের সুরক্ষার জন্য, সমাজকে শান্তিপ্রিয় রাখার জন্য সংবিধানকে নিয়ে যখন শপথ করেছিলেন ওই পুলিশের ইউনিফর্ম পরে, তখন যে আপনি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন নিজের কাছে, পারলে পারে সেইগুলো করুন। এইভাবে ডোমেস্টিক ভাইলেন্স সৃষ্টি করছে, একটা সম্প্রদায়ের প্রতি বাজে ভাষা বলছে, মন্তব্য করছে, তাকে কেন এখন অ্যারেস্ট করা হয়নি? ভারতীয় জনতা পার্টির এমএলএ তেলেঙ্গানা টি রাজা, জবাব চাই মানুষ, জবাব। বাংলাদেশকে কেন্দ্র করে যিনি বড় বড় লম্বা লম্বা চওড়া চওড়া গল্প দিচ্ছে, দিন রাত 24 ঘন্টা উঠতে বসতে খেতে ঘুমোতে এক করে দিচ্ছে, আর এতটা সহানুভূতি দেখাচ্ছে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে, তো সবাই ভাবছে যে সত্যিই তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এতটা বাংলাদেশের হিন্দুদের জন্য ভাবে। অবশ্যই এই কথা প্রত্যেকটা মানুষের কিন্তু হৃদয়ে প্রশ্ন জাগছে, প্রশ্ন আসছে, আসতে বাধ্য মানুষের মনে। আমি শুধু একটা কথা বলতে চাই, শুভেন্দু অধিকারী যিনি মানে বিরোধী দলনেতা, যাকে এক কথায় বাংলার গদ্দার বলে সবাই চেনে, ওনার কাছে আমার একটা প্রশ্ন রইল, একটা প্রশ্নের উত্তর যদি উনি দিতে পারেন এবং একটা কাজ করে যদি উনি সমাজের বুকে দেখাতে পারেন, তাহলে ভাববো অরিজিনালি ওনার অন্তরের থেকে কিন্তু প্রতিবাদটা করছে বাংলাদেশের মুসলিমদের এগেনস্টে। বাংলাদেশে আমরা জানি 3 কোটির উপরে সংখ্যালঘু হিন্দু রয়েছে। 3 কোটির মধ্যে একটা পরিবারকে যদি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা উনি যদি নিজের দায়িত্বে ওনার মানে মানে সহযোগিতার হাত বাড়িয়ে সেই পরিবারটাকে বেশি না 1 বিঘা জমি না 10 কাঠা জমি না 5 কাঠা না 2 কাঠা না 1 কাঠা না হাফ শতক জমির উপরে যদি একটা কুড়ে ঘর, একটা মাটির ঘর করে যদি তাদেরকে থাকতে দেয় এবং তাদের দায়িত্ব নেয়, তাহলে পর অবশ্যই আমরা মনে করব যে যে লাভঝাপ করছে মিডিয়ার সামনে মঞ্চ করে করে বড় বড় কথা বলছে যে এক রहोगे তো সেফ রहोगे আর বাটোগে তো কাটোগে আর জাগো হিন্দু জাগো। প্রথম কথা, আমাদের হিন্দুদের ঠিকাদার কিন্তু উনি না, উনি হচ্ছে ভারতীয় জনতা পার্টির ওয়াশিং মেশিনে ক্লিন হওয়া ভারতীয় জনতা পার্টিদের কিন্তু ঠিকাদার, আমাদের হিন্দুদের ঠিকাদার না, সনাতন ধর্মের ঠিকাদার না। তো উনি যদি এই দায়িত্বটা পালন করতে পারে, তা অবশ্যই মনে করব যে না, উনি এতদিন যেভাবে চিৎকার করে এসেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে নিয়ে, তাহলে জানবো যে ওটা ওনার অন্তরের কিন্তু প্রতিবাদ ছিল। কিন্তু না, আমি বাংলাদেশের হিন্দুদেরকে করজোড়ে একটাই অনুরোধ করব যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলবে, আপনাদেরকে বলবে যে আপনাদের পাশে আমরা আছি, কোনো টেনশন করবেন না, আপনাদের জন্য ভারতের মাটিতে জায়গা রয়েছে, আপনাদেরকে আমরা জায়গা দেব। এই মানে শুভেন্দু অধিকারীর পাল্লায় কিন্তু পড়বেন না। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী যখন যে কথা বলে, সেই কথার 1 মিনিট পরে ও নিজেই কিন্তু আউট অফ মাইন্ড করে দেয়, আউট অফ সাইট করে দেয়, পুরো মনের থেকে ভুলে যায়। কারণ ওনার একটা
26 বিধানসভা ভোট নিয়ে এই বাংলার মাটিতে আর কোনো কিন্তু ওনার কোনো ইয়ে নেই, কনসেপ্টের মধ্যে কিছু নেই। এখন বাংলাতে দাঁড়িয়ে শুধু হিন্দুদের প্রতি একটু সহানুভূতি দেখাবে, বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে একটুখানি ভালোবাসা, অনেক রকম সাহায্য করে, এইসব কিছু দেখাবে, কিন্তু কিছুই না। 2026-এর বিধানসভা হয়ে যাবে, তখন বলবে যে বাংলাদেশে কি হয়েছিল আমি জানি না, যদিও আমি কিছু বলে থাকি, হয়তো আমি সেটা ভুল ধারণা ছিল আমার বা ভুল করে বলেছিলাম, কারণ পুরোটাই ডিসাইড করতে পারে কেন্দ্র সরকার। সাধারণ একজন বিরোধী দল নেতা হয়ে সে কখনো কিন্তু সেই বাংলাদেশের সংখ্যালঘুদের দায়িত্ব কখনো নিতে পারে না, আর অধিকার কিন্তু দিই না, সংবিধান কিন্তু এই অধিকার কখনো যেন একটা বিরোধী দল নেতাকে দেয় না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। একটাই কথা বলবো বাংলাদেশের হিন্দু এবং মুসলিমদেরকে, যে আপনারা প্রত্যেকে শান্তিপ্রিয়ভাবে থাকুন, শান্তির সমাজ তৈরি করুন, একতা ঐক্যতা হয়ে চলুন, আর রাষ্ট্রটাকে শান্তিপ্রিয় রাখার চেষ্টা করুন। আমি মনে করি একটা রাষ্ট্রকে শান্তিপ্রিয় রাখার কর্তব্য সেই রাষ্ট্রের জনগণের। এইভাবে দিনের পর দিন যদি আপনারা একটা ভাইলেন্স সৃষ্টি করেন, লড়াই সৃষ্টি করেন, হিন্দু মুসলিমের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করেন, আমার মনে হয় কখনো যেন সেই রাষ্ট্রকে অন্য কোনো রাষ্ট্র কখনো সম্মান করতে পারে না। যার জন্য অনেক বিদেশের থেকেও কিন্তু সব মেসেজ করছে, তারা টুইট করছেন, তারা নানান রকম ভাবে বার্তা দিচ্ছেন যে বাংলাদেশের যিনি গদিতে রয়েছেন মোহাম্মদ ইউনূস সাহেব, উনি ব্যর্থ। কি আর বলবার, কিছু বলার নেই। সরকারের উচিত এক্ষুনি একে জেলে ভরা, এক্ষুনি ওকে আটক করা, এর মুখ বন্ধ করা। শুভেন্দুরা যত বেশি খুশি করে এরা ওই হিন্দু দের রক্ষাকর্তা হিসেবে নিজেদের তুলে ধরবে, তত বাংলাদেশের যে সংখ্যালঘুরা তারা আরো বিপদাপন্ন হবে বলে আমাদের ধারণা। বাংলাদেশের সংখ্যালঘুরা আজকেই তো আক্রান্ত হয় না, আক্রান্ত আগেও হয়েছে, 47-এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। আমাদের এখানে 47 আগেও মুসলমানরা আক্রান্ত হয়েছে, এখনো হচ্ছে। আসলে পেট্রাপোলে বন্ধ করতে হবে, ভিসা বন্ধ করতে হবে। এখানে কেন, সে দিল্লিতে যাক, দিল্লিতে গিয়ে এটা নরেন্দ্র মোদীকে বলুক, এটা অমিত শাহকে বলুক, তাদের যে গুরুরা আছেন তাদেরকে বলুক যে আপনারা এটা বন্ধ করে দিন। এরকম মানুষ যারা অমানুষগুলো, যারা দাঙ্গা তৈরি করার চেষ্টা করে, তাদের কেন জেলের বাইরে রাখছে, তাদেরকে কেন ধরছে? আমরা ঠিক করবো, নাগরিক সমাজ ঠিক করবে যে এই ধরনের অপরাধীরা তারা জেলের বাইরে থাকবে না ভেতরে। বাংলাদেশের সংখ্যালঘুরা যথেষ্ট আতঙ্কিত, হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে, এবং বাংলায় শুভেন্দু অধিকারীরা যেভাবে প্রতিবাদ করছে, বিজেপি যেভাবে রাস্তায় নামছে, এই দুটো বিষয়কে কিভাবে দেখছেন? বাংলাদেশে এটা নতুন কোনো ঘটনা নয়। এই উপমহাদেশে যখনই দেখা গেছে যে কোনো রকম পলিটিক্যাল আফিবল ঘটেছে, পলিটিক্যাল টার্ময়েল হচ্ছে, এই ইস্যুগুলোতে সবসময় সংখ্যালঘুরা আক্রান্ত হয়। বাংলাদেশেই আক্রান্ত হচ্ছে এমন ব্যাপারটা নয়, ভারতবর্ষে প্রতিনিয়ত সংখ্যালঘুরা আক্রান্ত হয়, পাকিস্তানে হয়, এবং এই উপমহাদেশের যদি দেখি, উপমহাদেশের এটাই হচ্ছে ক্যারেক্টার। এবং এর কারণ হচ্ছে ওই আমাদের যে দেশ ভাগের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আমরা এখনো বয়ে চলেছি। এবং যে যন্ত্রণা আসলে দেখা যায় যদি, সেটা হচ্ছে শাসকরা তো ভাগ করে দিয়ে খালাস। এই 77 বছর ধরে এই তিনটে দেশের মানুষ তার গুণাগার দিয়ে চলেছে। প্রতিদিন আমাদের মধ্যে বিভাজন তৈরি করা হয়, প্রতিদিন দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হয়, এবং আজকের দিনে এই ধর্মের নামে রাজনীতি করার যে ট্রেন্ড ডেভেলপ করেছে বিশেষ করে এই অঞ্চলে, সেটা একটা ভয়ঙ্কর আকার নিচ্ছে। এবং আজকে যখন শুভেন্দু অধিকারীরা তারা বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশে যা ঘটছে তার দিকে নজর দেওয়া উচিত, ইন্টারন্যাশনাল কমিউনিটির তার দিকে নজর দেওয়া উচিত, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির দিক থেকে এইটার প্রতিবাদ শুধু না, এটা কি করে বন্ধ হবে তার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আমাদের এখানে সস্তায় বাজিমাত করার জন্য এবং এখানকার নির্বাচনী উপলক্ষকে সামনে রেখে ভোট ভাগের তাগিদে যেভাবে বিজেপি এবং আরএসএস মানুষের মধ্যে একটা বিভাজনের জায়গা তৈরি করেছে, একটা মুসলমান বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে, সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর একটা অন্ধকার দিনের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এবং এই শুভেন্দুরা যত বেশি করে এরা ওই হিন্দু দের রক্ষাকর্তা হিসেবে নিজেদের তুলে ধরবে, তত বাংলাদেশের যে সংখ্যালঘুরা তারা আরো বিপদাপন্ন হবে বলে আমাদের ধারণা। এবং এটা অবিলম্বে বন্ধ করা উচিত। এই যে সস্তায় রাজনীতি এবং যেভাবে দাঙ্গা পরিস্থিতি তৈরি করা, উস্কানি দেওয়া হচ্ছে, আমি জানি না কেন আমাদের এখানকার সরকার চুপ করে বসে আছে। তারা সাধারণ মিছিল করতে গেলে যেখানে পুলিশকে দিয়ে তুলে দেয় আমাদের, সেখানে এরকম মানুষ, যারা অমানুষগুলো, যারা দাঙ্গা তৈরি করার চেষ্টা করে, তাদের কেন জেলের বাইরে রাখছে, তাদেরকে কেন ধরছে না? এক্ষুনি তাদের ধরা হচ্ছে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, ওদের যারা কথাবার্তা বলছে, সবাই এটা করছে, এবং তারা শুধু যেন তেন প্রকারের একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ইস্যুতে ওদের সমস্ত ইস্যুটাকে ঘুরে ফিরে ওরা ওই হিন্দু মুসলমানে নিয়ে আসবে এবং একদম এই যে কথাগুলো বলছে, এটা বলে আসলে যে সংখ্যালঘুদেরকে সেখানকার বিপন্ন করে তুলছে আরো বেশি। এবং এদের দ্বারা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে তো বলছে আমরা তোমাদের পাশে আছি, জয় শ্রীরাম।
এবং এবং এই যে বললাম না, এই যে বিপদটা ওখানে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে কারা বলছে, এটা কতজন বলছে? বাংলাদেশের সংখ্যালঘুরা আজকেই তো আক্রান্ত হয় না, আক্রান্ত আগেও হয়েছে, 47-এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। আমাদের এখানে 47-এর আগেও মুসলমানরা আক্রান্ত হয়েছে, এখনো হচ্ছে, হয়েছে মন্দির ভেঙেছে তখনও। এবার ঘটনা যেটা সেটা হচ্ছে আমরা মন্দির ভাঙার কথা বলছি, কেন আমরা বলছি না যে এই সময় মাজারগুলো ভেঙেছে ওখানে, অনেকগুলো মাজার ভেঙেছে ওখানে, এবং এই মাজার ভাঙা মন্দির ভাঙার এই যে রাজনীতি, এবং সেই রাজনীতি শুধুমাত্র বাংলাদেশের জন্য, সেটা আমাদের এখানেও চলে। আমাদের এখানেও যদি এখনো বেঙ্গলে মন্দির খুঁজছে শুধু না, বিভিন্ন জায়গাতে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের তো লজ্জায় মুখ দেখানো উচিত নয় এই বিজেপি নেতাদের, যারা এই বাবরি মসজিদ ভেঙেছিল, একটা এই ধরনের একটা সৌধ যেটাকে ভেঙে দিয়েছিল, ঐতিহাসিক সৌধকে যারা ভেঙে দিয়েছিল, নিচে শিবের মূর্তি আছে বা এই সমস্ত গল্প ছড়িয়ে তারা, এবং সেখানে তাদেরকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টও তাদেরকে রেহাই দিয়ে দিয়েছে, এবং এই রেহাই পেয়ে তারা আরো বেশি যেন বলশালী হয়ে উঠেছে। তার জন্য এই দাঙ্গা তৈরি করার চেষ্টা অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। এই যে সম্প্রতি দেখা গেল যে সম্বল উত্তরপ্রদেশের এবং আজমির শরীফ, সেখানেও নাকি বলছে মন্দির রয়েছে, মন্দিরের মাজারের নিচে মন্দির বা মূর্তি। শুধু এই জায়গাতে না, বিভিন্ন জায়গাতে এরা এটা করবে। এরা বেনারসে করেছে, এলাহাবাদে করবে, এরা দিল্লিতে জামা মসজিদের নিচে খুঁজবে, সব জায়গাতে এরা এটা করবে। আসলে এই সুশ্রুতিটা দিয়ে হিন্দুদের মধ্যে ইয়ে করা যে তোমরা এতদিন ধরে আক্রান্ত হয়েছো, এবার তোমাদের পাল্টা দেওয়ার জায়গা, এই যে জায়গাটা দিয়ে রয়েছে, ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে পুরো দেশকে। এবং বিজেপি RSS কে যদি এক্ষুনি ঠেকানো না যায়, আমি মনে করি যেমন ভাবে ওরা করছে, যে আমি খুব এটা আতঙ্কিত যে যেভাবে ওরা এখানে বিদ্বেষ ছড়াচ্ছে, বেঙ্গলে দাঙ্গার জায়গা লাগিয়ে দেবে, কোথাও একটা ঘটনা ঘটিয়ে দেবে, কোথাও একজন হিন্দুকে তারাই মেরে, কোথাও কেউ আক্রমণ করবে, বলবো মুসলমানরা মেরেছে, চল মুসলমানদের বাড়ি পোড়া, চল মুসলমানদের মসজিদ পুড়িয়ে দাও, ভেঙে দাও মাজারগুলো। এই যে তুলবে, ভুয়ো তুলবে, এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। এবং সরকার প্রশাসন তারা চুপ করে আছে, যেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। অবিলম্বে এটা যদি না থামানো যায়, এবং থামানোর ক্ষেত্রে প্রশাসন যেমন ভূমিকা নেবে, আমি মনে করি নাগরিক সমাজ, সমস্ত তিনটে দেশের নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে, এই ধরনের অপরাধের বিরোধিতা করতে হবে, এই ধরনের অন্যায়ের বিরোধিতা করতে হবে। এবং শুধু বিরোধিতা না, নাগরিক সমাজের যে ভয়েসটাকে, সেই ভয়েসটাকে সবার সামনে রাখতে হবে। এটা যদি করা যায়, তাহলেই কিন্তু আমার ধারণা যে একটা অন্তত একসাথে সহাবস্থান, সবাই মিলে ভালোভাবে বাঁচার একটা চেষ্টা করা যেতে পারে। বাংলাদেশে যেটা হচ্ছে সেটার যে আঁচ এখানে পড়বে, এবং এখানকার মুসলিম সমাজ আতঙ্কিত, কারণ তারা দেখেছে বাংলাদেশে কিছু ঘটলেই এখানে সংখ্যালঘু, এখানে কিছু ঘটলেই বাংলাদেশের সংখ্যালঘু আক্রান্ত হয়। যার জন্য আমরা জোরের সঙ্গে বলছি, সংখ্যালঘু সম্প্রদায় যেখানে যারা আছে তাদের মধ্যে ঐক্য গড়ে ওঠাটা খুব জরুরি। সংখ্যা গুরুর না, সংখ্যা লঘিষ্ঠ যারা তাদের। একজন পোস্ট করেছেন যে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা দেশ আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। আসলে বললাম যে এটা এরা করছে, সুতরাং এমনকি ওরা ওটা ভেঙেছে তা না, ওরা আজমির শরীফের নিচে কিছু খুঁজবে, ওরা জামা মসজিদে খুঁজবে, তাজমহলের নিচে খুঁজবে, সেটা নাকি তেজমহল ছিল, এরকম নানান গল্প। এবং তার জন্য কিছু সেলফ প্রোক্লেম ঐতিহাসিক আছেন যারা নিজেরা এগুলো বলছে, তার ঐতিহাসিক ভিত্তি আছে বলছে। এমন দুদিন পরে তারা অযোধ্যাতে যেমন ভাবে রামলালার পেয়ে গেছে, জন্মস্থান খুঁজে পেয়েছে, একটা পুরাণ গল্প যেটাকে একটা গল্প বা উপন্যাস হিসেবেই দেখা যেতে পারে, সেইটাকে কেন্দ্র করে তারা সেটার সত্যতা খুঁজে বার করে ফেলছে, এবং তাতে শিলমোহর দিচ্ছে ভারতবর্ষে অ্যাপেক্স কোর্ট। এটার থেকে লজ্জাজনক আর কিছু হয় বলে আমার মনে হয় না। এবং এদের কথার উপরে বেস করে আসলে এগোনো যাবে না। এবং আমি যেটা মনে করি, এই যে দুরাচারীরা, তারা যত আমি এক্ষুনি নির্বাচনে এই সবকিছু সমাধান হয়ে যাবে আমি মনে করি না। কালকে কংগ্রেস এলেই সব ঠিক হয়ে যাবে, এবং কংগ্রেসের সময় এখানে দাঙ্গা হয়েছে, ভাগলপুরে দাঙ্গা আছে, বিরাট বড় দাঙ্গা। এগুলো হবে, কিন্তু এই যে ফ্যাসিস্ট শক্তি, এই ফ্যাসিস্ট শক্তির অবিলম্বে তাদেরকে যদি ক্ষমতা থেকে না সরানো যায়, তাদের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলা না যায়, তাহলে এই উপমহাদেশে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী একদম। গতকাল বাংলাদেশের একজন বাম নেতা বেগমুল্লাহ বসু তার ইন্টারভিউ নিচ্ছিলেন, সে বললেন যে বাংলাদেশের বিষয় নিয়ে ভারত যত বেশি এই ধরনের আন্দোলন বা এই ধরনের অপপ্রচার যদি কোনো হয়, সেক্ষেত্রে আমরা এখানে ক্ষতিগ্রস্ত হবো। না, ঠিকই বলেছে একদম। আমি তো বলছি এখানে ভারতের প্রোটেস্ট হলে সেখানে ইউনিট সরকার ভয় আরো কিছু না, যত এখানে আমরা প্রোটেস্ট করবো, ইউনিট সরকারকে ভয় দেখানোটা কি ইউনিট সরকারের বিরুদ্ধে তো সেখানকার মানুষই লড়বে। হাসিনাকে যে সরাতে হয়েছে, সেকে বিদেশের থেকে সরিয়েছে আমরা বলবো এখনই, কি আছে না আছে সে পরে হয়তো বিশ্লেষণ করা যাবে, কিন্তু হাসিনাকে সেখানকার মানুষ তো গণ আন্দোলন করেছে, ছাত্ররা গুলি খেয়েছে, হাজার মানুষ মারা গেছে। বাংলাদেশ এবং ভারতবর্ষের একেবারে সম্পর্ক রীতিমতো তলানিতে ঠেকে গেছে। বিশেষ করে চট্টগ্রামের একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করার পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বরা রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে তারা কথা বলেছেন, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মিডিয়া যে রং চড়ানো খবর করেছেন, তাই নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কিন্তু সম্পর্ক তলানিতে। এবং বাংলাদেশের নাগরিকরা যা ভারতে, তারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় তারা চিকিৎসা করছে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতে আসতেন, সেটা আপাতত অনেক ক্ষেত্রে বন্ধ। এর ফলে কিন্তু কলকাতায় যে সমস্ত হোটেল ব্যবসায়ীরা বা আরো যারা ব্যবসায়ীরা যারা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, তাদের কিন্তু ব্যবসা অনেকটা তলানিতে গেছেন, তারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কি বলবেন এই যে ভারত বাংলাদেশের এই সম্পর্ক তলানিতে? আমি প্রথমত বলি যে ভারতবর্ষের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষ এবং আমাদের প্রতিবেশী সমস্ত দেশের মানুষের সঙ্গে সম্পর্ক অনেক অনেক গভীর।
ফলে নানা ষড়যন্ত্র করে, রাজনৈতিক ষড়যন্ত্র করে, নির্বাচনে জেতার জন্য ষড়যন্ত্র করে এই ঐক্য ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান কোনো অংশের মানুষের সঙ্গে আমাদের দেশের মানুষের ঐক্যবদ্ধ সম্পর্ক নষ্ট করতে পারবে না। গভীর সম্পর্ক বলেই নষ্ট করার জন্য জঘন্য চেষ্টা করছে বিজেপি, আরএসএস সংঘ পরিচালিত রাজনৈতিক দল বিজেপি এবং তাদের সরকার। সারা পৃথিবীতে সর্বত্রই দেখা যায়, এবং আজকের পৃথিবীর রাজনীতি হচ্ছে ঘৃণা বিদ্বেষের রাজনীতি। কোথাও জাতি বিদ্বেষ, কোথাও ধর্ম বিদ্বেষ, কোথাও বর্ণ বিদ্বেষ। এই যে ট্রাম্পও জিতেছেন বর্ণ বিদ্বেষ ছড়িয়ে, ফলে সংখ্যালঘুরা সর্বত্রই আক্রান্ত। এবং প্রত্যেকটি দেশের সরকার কাজ হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এটা হচ্ছে সমস্ত দেশের সরকারের কাজ, গণতান্ত্রিক সরকারের এটা হচ্ছে দায়িত্বের মধ্যে পড়ে। তো স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশে, কেন প্রতিবেশী আমাদের সুদূর ভারতবর্ষ সুদূরে যদি কোথাও সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়, ফ্রান্সে যখন মুসলমানদের উপর আক্রমণ হয়, তখনও যেমন প্রতিবাদ, খুব স্বাভাবিকভাবেই প্রতিবাদ হচ্ছে এবং হবে। কিন্তু এখানে বিজেপি তারা পশ্চিমবাংলাকে টার্গেট করে বাংলার মানুষের মধ্যে যে সৌহার্দ্য, বিভিন্ন ধর্মের মধ্যে, বিশেষ করে ইসলাম ধর্মের মানুষদের সঙ্গে যে সম্পর্ক, জৈন ধর্মের মানুষদের সঙ্গে, খ্রিস্টান ধর্মের মানুষদের সঙ্গে যে গভীর সম্পর্ক, সেই সম্পর্ক তারা নষ্ট করে দিতে চাইছে। সেই জন্যই তারা, আপনারা দেখেছেন বোধহয় শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন যে তাদের লক্ষ্যই হচ্ছে 5% হিন্দু ভোটকে তাদের দিকে নিয়ে আসা। এই সমস্ত কর্মকাণ্ড, বিজেপির সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যে এই 5% মানুষকে বিভ্রান্ত করে তাদের নিজেদের দিকে নিয়ে আসার জন্য। 2026-এর নির্বাচনকে মাথায় রেখে এই ধরনের ঘৃণ্য প্রচার তারা করছেন। খুব দুঃখজনক এবং একই সঙ্গে লজ্জাজনক বটে যে মেইন স্ট্রিম মিডিয়া, গদি মিডিয়া বলে যারা, কর্পোরেট মিডিয়া বলে, এবং বিশেষ করে এবিপি আনন্দ, তারা তো বিজেপির স্ট্যাম্প করা যে চ্যানেল আর রিপাবলিক বাংলা, তাকে পর্যন্ত ছাড়িয়ে গিয়েছেন। এই অপকর্মকে তারা সাহায্য করছেন। একই সঙ্গে বলবো, সারা দেশের ক্ষেত্রে বিচার বিভাগের একটা অংশ খুব দুর্ভাগ্যজনক। আমি গভীর আস্থা রেখে বলছি ভারতবর্ষের বিচার বিভাগে, কিন্তু বিচার বিভাগের উপর গভীর আস্থা রেখে বলছি, সারা দেশ জুড়ে যেভাবে বিচার বিভাগের এক অংশ, আপনারা যদি দেখেন দুষ্মন দেবের বক্তব্য দেখেন, তিনি আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তার ভূমিকা নিয়ে যেভাবে বলছিলেন, দুষ্মন দাবে, গত কয়েকদিন আগে বিখ্যাত বিচারপতি সুপ্রিম কোর্টের রোহিঙ্টন নরিমান পর্যন্ত বলেছেন বাবরি মসজিদ রায় থেকে শুরু করে, এবং এই 1991 সালে ওয়ারশিপ প্লেসেস অ্যাক্ট 1991-কে, তিনি বলছেন এনি লিগাল অ্যাটেম্প টু রিভাইজ দিস স্ট্যাটু মানে 1991-এর যে ওয়ারশিপ প্লেসেস অ্যাক্ট যদি কোনো চেঞ্জ করা হয়, তাহলে শুড বি, কোনো চ্যালেঞ্জ হলে সেটা শুড বি ডিসমিসড, সেটাকে বাতিল করে দেওয়া উচিত। এবং তিনি একটা বক্তৃতায় অসাধারণ কথা বলেছেন যে ভারতবর্ষের গণতান্ত্রিক যে মূল্যবোধ, ভারতবর্ষের সংবিধানের যে আত্মা, ধর্মনিরপেক্ষতা, এবং সেই আত্মার সেই স্পিরিটটাই প্রতিফলিত হয়েছে 1991 সালের ওয়ারশিপ প্লেসেস অ্যাক্টে। ফলে এই আইনকে ডাইলুট করে দেয়া, এই আইনকে বাতিল করে দেয়া দিলে, তিনি কি বলছেন, এই যে চ্যালেঞ্জ করে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, সেই মামলা সম্পর্কে তিনি কি বলছেন শুনুন। দিস শুডস কুড লিড টু কমিউনাল টেনশন অ্যান্ড ডিসহারমোনি। এই শুট করার উদ্দেশ্যই হচ্ছে, বিচারপতি নরিমান বলছেন, প্রাক্তন বিচারপতি, অসাধারণ বিচারপতি, শ্রদ্ধেয় মানুষ, তিনি বলছেন এই যে চ্যালেঞ্জ করা হয়েছে ওয়ারশিপ প্লেসেস অ্যাক্ট 1991, এটা কমিউনাল টেনশন বাড়াবার জন্য এটা করা হয়েছে। ফলে বিচার বিভাগেরও এক অংশর সহযোগিতা এই সমস্ত ভারতবর্ষের সংবিধানের মৌলিক কাঠামো, ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের মৌলিক কাঠামো এবং ভারতবর্ষের বৈচিত্র্য হচ্ছে যে বৈচিত্র্যময় ভারতবর্ষের যে স্ট্রাকচারটাকে, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন, ওয়ান লিডার, ওয়ান পার্টি, এক দেশ, এক আইন, এক নেতা, এক পার্টি বলে বিজেপি যে করছে, তাতে ভারতবর্ষের আঞ্চলিক বৈশিষ্ট্য, তামিলনাড়ু এক রকমের বৈশিষ্ট্য, ওড়িশার মানুষের
সংস্কৃতি এক, বাংলার মানুষের, ঝাড়খণ্ডের মানুষের, হ্যাঁ, তেলেঙ্গানার মানুষের, এই যে নানা ঐতিহ্য, নানা সংস্কৃতির মিলনভূমি ভারতবর্ষ। এই ভারতবর্ষকে যেটা ইনসারিন ইন কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধানে যেটা সুরক্ষিত হয়েছে, ওদের টার্গেট হচ্ছে সংবিধানকে ধ্বংস করা। তাই আমাদের কাজ, গণতান্ত্রিক শক্তির কাজ হচ্ছে যে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং আমার বিশ্বাস যে ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ, বাংলায় যে অশান্তির চেষ্টা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এরা করছেন, সেই অশান্তিতে তারা পা দেবেন না। বিগত কয়েক মাসের বাংলার ঘটনাবলী এবং পরবর্তী উপনির্বাচনও প্রমাণ করে দিয়েছে বাংলার মানুষ ওই মিডিয়ায় এবিপি আনন্দের ছকে দেওয়া রাস্তায় বাংলার মানুষ হাঁটে না। বাংলার মানুষ রিজেক্ট করেছে, এবিপি আনন্দকে রিজেক্ট করেছে, কারণ তারা সাম্প্রদায়িক ঐক্যের বিরুদ্ধে কমিউনাল সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। বাংলার মানুষ সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে, হিন্দু মুসলিম বিদ্বেষ যে এবিপি আনন্দ ছড়াচ্ছে, তাই বাংলার মানুষ তাদের রিজেক্ট করেছে, তাদের প্রত্যাখ্যান করেছে। বাংলার ঐতিহ্য জয়লাভ করবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন আমাদের এই ভারতীয় হিন্দু বোন স্বপ্না ভাদুরী তিনি কিভাবে কাউন্টার দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আপনারা কি বলতে চান। স্বপ্না ভাদুরীর বক্তব্য শোনার পরে আপনাদের ওপিনিয়নটা কি থাকবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি শুধুমাত্র আজকে এতটুকুই বলবো, স্যালুট দিতে চাই তাকে, আর কিছু বলার নাই। তার কথা শোনার পরে অন্তরস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা আরও একধাপ বৃদ্ধি পেয়ে গেল তার প্রতি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ কিংবা ভারত, আমরা চাই না কেউ কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়াক কিংবা শত্রুতা করুক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তবে ভারত এবং বাংলাদেশের উভয় পক্ষে কিছু লোক থাকে যারা একে অপরের উপরে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, কিন্তু আমরা সেই চক্রান্ত, সেই ষড়যন্ত্রে পা দেব না। পারস্পরিকভাবে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে মহাব্বত, যে ভালোবাসা রয়েছে, সেটা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় কোনোভাবেই নষ্ট করতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করবো এবং রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।